দর্শক আমন্ত্রণ জানাই আমাদের নিয়মিত আয়োজন প্রাসঙ্গিক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মাহবুবুল হক ওসমানী। আমাদের আজকের আলোচনার বিষয় সেটি হলো চরে নতুন সম্ভাবনা। চর বাংলাদেশের নদীবিধৌত যে বাংলাদেশ, সে বাংলাদেশের একটি আশীর্বাদ বলতে পারি আমরা। নদীবিধৌত বাংলাদেশের বিস্তীর্ণ চরাঞ্চল অপার সম্ভাবনারও কিন্তু আধার। দর্শক, বিশেষজ্ঞরা যেটি জানিয়েছেন যে এই সীমিত ভূভাগের যে চরগুলো জেগে উঠছে সেখানে বসতি স্থাপন করা সম্ভব হচ্ছে এবং পাশাপাশি নতুন কৃষি জমি তৈরিরও সুযোগ কিন্তু তৈরি করে দিচ্ছে এই চর। আমরা এই চর এবং চরের গুরুত্ব কি রয়েছে বাংলাদেশের, সেই নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আলোচনায় আজ স্টুডিওতে রয়েছেন প্রফেসর ডক্টর এম আব্দুল করিম, শিক্ষক এবং গবেষক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন শ্যামল কান্তি বর্মন, পরামর্শক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই ডক্টর আব্দুল করিম মৌলিক প্রশ্নটি দিয়ে শুরু করি যে চর কি এবং কখন এই চর গড়ে ওঠে বা জেগে ওঠে? বাংলাদেশের কোন কোন অঞ্চলগুলোতে এই চর রয়েছে? আসলে বাংলাদেশ তো একটা বদ্বীপ। জি। বদ্বীপের এর কিছু অরিজিনাল সয়েল ছাড়া, যেমন অরিজিনাল সয়েল বলতে আমি বলছি যে বরেন্দ্রভূমি কিংবা সিলেটের পাহাড়ি এলাকা বা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা, এই ধরনের ছাড়া আপনার সারা বাংলাদেশে কিন্তু নদী বিধৌত জায়গা, মানে বাংলাদেশের উপর দিয়ে অনেক নদ নদী বয়ে গেছে। এর মধ্যে আমরা যদি উল্লেখযোগ্য মনে করি তাহলে পদ্মা, মেঘনা, যমুনা এগুলো আসে। এরপরে তো আরও আছে। এখন প্রতি বছরই আমাদের এই হিমালয় থেকে, অর্থাৎ এই নদীর উৎপত্তিস্থল কিন্তু হিমালয় মূলত ওই অঞ্চলটা, ওখান থেকে বর্ষায় যখন পানি আসে প্রতি বছর প্রচুর পলিমাটি বয়ে আসে এবং এটার যদিও এক্সাক্ট হিসাব আমাদের কাছে নেই, তবু মোর দেন 2 বিলিয়ন টনস এই যে পলিমাটি আসে। এখন এই পলিমাটি এসে নদীতে, এই পলিমাটির কিন্তু মাটির 3 রকমের ক্যারেক্টারিস্টিক্স আছে, উপাদান আছে। একটা হলো স্যান্ড বা বালু, সিল্ট এবং ক্লে, 3 ধরনেরই আছে। এখন এই 3 ধরনের এই উপাদান মাটির মধ্যে থাকে। তার স্যান্ডের কণা হলো বড়, আর সিল্টের কণা হলো মাঝারি, আর ক্লের কণা হলো সবচেয়ে ক্ষুদ্র। এখন এই যে 2 বিলিয়ন টনস বা তারও বেশি এই যে কণা আসে, এগুলো নদী দিয়ে প্রবাহিত হয়ে এগুলো আমাদের নদী তো সব চলে যাচ্ছে ব্রহ্মপুত্র, আমাদের বঙ্গোপসাগরে। এখন এই বঙ্গোপসাগরে যাওয়ার সময় এই যে স্যান্ড, সিল্ট, ক্লে এগুলো নদীর বেডের মধ্যে জমা হয়। এখন যদি এটা হতো যে প্রতি বছরে যদি আমরা এগুলো করতে পারতাম, ড্রেজিং করতে পারতাম, তুলে নিতে পারতাম, তাহলে তো আর ওখানে ওইভাবে থাকতো না। কিন্তু যেহেতু আমরা ড্রেজিং করি না, বা যেটা সম্ভব না, কারণ এত বিপুল পরিমাণ মানে কণা, যেটা আমাদের ড্রেজিং করা সম্ভব না, প্রায় অসম্ভব। এই জন্য করে কি আস্তে আস্তে সেখানে আপনার ওই ল্যান্ডমাস গড়ে ওঠে, যেটাকে আমরা বলি অ্যাক্রিটেকচার, মানে ওই পলি জমা হয়ে সেখানে ল্যান্ড এরকম গড়ে ওঠে। এখন এই জন্য আমি যেটা বললাম যে স্যান্ড, সিল্ট, ক্লে 3 ধরনের মাটির উপাদান। এগুলো স্যান্ডের হলো বড়, যেটাকে বলেছি আমি। এই জন্য উত্তরাঞ্চলের মানে সোর্সের কাছে যে সমস্ত চর পড়েছে, এখানে কিন্তু বেশিরভাগ এতে থাকে স্যান্ড, যেহেতু বালির কণা বড়। এগুলো মাটির মধ্যে উত্তরাঞ্চলে যে চর, সেখানে ওই স্যান্ডের পরিমাণ বেশি জমা থাকে, যেহেতু কণা বড়। আর মধ্যাঞ্চল, যেমন আমরা যদি সিরাজগঞ্জ বা আমরা যে ফরিদপুর অঞ্চল, এই অঞ্চলটা ধরি, এখানে আবার সিল্টের পরিমাণ বেশি, যেহেতু মাঝারি কণা, মানে স্যান্ড আগেই ওখানে পড়ে গেল, তারপরে সিল্ট। আরও যদি ভাটির দিকে যাই আমরা, যেমন বরিশাল বা নোয়াখালী এই অঞ্চলে, ওখানে দেখা যায় যে আবার ক্লে টাইপের মানে বেশি, পরিমাণ বেশি সেখানকার চরে।
এখন এইভাবেই আমাদের চরগুলো মানে এই গঠিত হচ্ছে। এখন এই চর যেহেতু যে স্যান্ড বা সিল্ট এগুলো প্রতি বছরই আবার ওই ভেঙে যায়। আচ্ছা, ভেঙে গিয়ে যাবে কোথায়? সে আছে তো এই নদীর আশপাশ দিয়েই। তখন করে কি একটা চর ভেঙে আরেকটা চরে মানে নতুন চরের উৎপত্তি হয়। এইভাবেই চরের আসলে ভাঙ্গা গড়া চলতেছে, এইভাবেই নতুন নতুন চরের মানে যেটা উদ্ভব হচ্ছে, এবং যেটা নাকি আমাদের এইটাই হলো বাস্তবতা, এবং এটাই আমাদের মানে মেনে নিতে হবে। ধন্যবাদ আপনাকে। শ্যামল কান্তি বর্মন, সীমিত ভূভাগ আমাদের এই বাংলাদেশে, এবং সেখানে আমরা দেখেছি যে প্রতি বছরই মানুষ বাড়ছে এবং তার সঙ্গে বসতি স্থাপনের জন্য যে বরাদ্দকৃত যে জমি সেটিও প্রয়োজন হচ্ছে, এবং পাশাপাশি সেই মানুষদের জন্য কৃষি জমিও দরকার। সেই ক্ষেত্রে চর নিশ্চয়ই অনেক বড় একটি ভূমিকা রাখছে মানুষের আবাসস্থলের জন্য, পাশাপাশি তার খাদ্যের চাহিদা মেটানোর জন্য। চরের গুরুত্বকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। তো একটু আমি আগের কোশ্চেনটার সাথে সাপ্লিমেন্ট করে এখানে আসি, তাহলে বোধহয় মানে আলাপ করতে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে যে বাংলাদেশে মূলত চর কিন্তু গড়ে উঠেছে বাংলাদেশে মূলত প্রধান 5টি নদী কেন্দ্রিক। অন্যান্য নদীতেও আছে, কিন্তু মূলত 5টি নদী কেন্দ্রিক। একটা হচ্ছে ব্রহ্মপুত্র যমুনা বেসিন, তারপর তিস্তা বেসিন, ধরলা বেসিন, পদ্মা, মেঘনা। এই বেসিনগুলোতেই মূলত চর আমাদের উত্তরবঙ্গে আছে, মধ্যবঙ্গে আছে, এবং দক্ষিণবঙ্গেও এই চরগুলো আছে। স্যার যেটা বলছিলেন যে চরের নিয়তি হচ্ছে ভাঙা আর গড়া। চরে কাজ করতে গিয়ে আমি দেখেছি কুড়িগ্রামে ধরলা নদীর একটা চরে এক কৃষক আমাকে বলেছিলেন যে ধরলাপাড়ের বাড়ি আর হিন্দু লোকের দাড়ি, মানে হিন্দুরা ইউজুয়ালি রেগুলার দাড়ি রাখে না আর কি, কখনো রাখে কখনো কেটে ফেলে এরকম। তো চরের বর্ণনা এরকম যে কখনো চরটা আছে, আবার কোনো এক সময় ভেঙে চলে যাচ্ছে, তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। বলে যে আগুনে পুড়ে গেলেও বাড়ির একটা চিহ্ন থাকে যে এখানে একটা বাড়ি ছিল, কিন্তু চরটা যখন ভেঙে যায় তখন কিন্তু আর তার কোনো অস্তিত্ব থাকে না। তারপরেও যদি বলি যে বাংলাদেশের যে মানে আমরা প্রায় 16 কোটি মানুষ, এই মানুষের একটা বড় অংশ কিন্তু চরে বসবাস করে। এখানে একটা প্রাথমিক হিসাবে প্রায় 60 লক্ষ মানুষ, বাংলাদেশের প্রায় 60 লক্ষ মানুষ চরে বসবাস করে। এই চরগুলোর মধ্যে অবশ্য আবার দুই ধরনের ভাগ আছে। একটাকে আমরা বলি যে আইসোলেটেড চর, যেটা একদম চারদিকে নদী দিয়ে বেষ্টিত। আর কিছুকে বলি আমরা অ্যাটাচড চর। অ্যাটাচড চরগুলো হচ্ছে মানে নদীর পাড়ে যে চরগুলো জেগে ওঠে তার একটা অংশ মেইনল্যান্ডের সাথে যুক্ত থাকে। তো এইভাবে মিলে আর কি একটা ক্যালকুলেশন করা হয়েছে যে এখানে প্রায় 60 লক্ষ মানুষ বসবাস করে। তাদের বেশিরভাগ হচ্ছে কৃষিজীবী। কৃষিজীবী এই অর্থে যে আসলে কিন্তু তাদের কৃষি জমির মালিক কিন্তু খুব বেশি লোক না। জমির মানে এখানে যারা এই 60 লক্ষ লোক বসবাস করে তার 60% মতো কিন্তু ফাংশনালি ল্যান্ডলেস, ভূমিহীন। এই জমির মালিক কিন্তু অন্য লোক, যারা হয়তো ওই এলাকায় থাকেন না, চরে থাকেন না, অ্যাবসেন্টি তারা। না, কিন্তু মূলত চর যখন জেগে ওঠে তখন সেই চরের মালিক তো সরকার। প্রথমে সরকার, জি হ্যাঁ প্রথমে সরকার, কিন্তু তখন সরকার আস্তে আস্তে এটা বন্দোবস্ত দেন। হ্যাঁ, বন্দোবস্ত প্রক্রিয়ার মাধ্যমে এটা হস্তান্তর হয়, কি মালিকানা হস্তান্তর হয়। তো যেটা বলছিলাম যে যখন নতুন চরগুলো জেগে ওঠে, নতুন চরে কিন্তু আসলে কৃষি খুব একটা ভালো হয় না। স্যার একটু আগে বলছিলেন যে বিশেষত আমাদের উত্তরবঙ্গের চরগুলো কিন্তু বালি বেশি থাকে। যতক্ষণ পর্যন্ত সেটা পচে মাটি না হয়, অর্থাৎ সেখানে জৈব পদার্থের উপস্থিতি যতক্ষণ পর্যন্ত না বাড়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেখানে কৃষি কাজ খুব ভালো হয় না। মূলত সবজিটা বেশি হয়ই না। এর জন্য একটু সময় লাগে, মাটিটা পচে ফসল হওয়ার জন্য সময় লাগে। তো চরে যারা বসবাস করেন তারা মূলত কৃষিজীবী। তার মধ্যে আমরা এদেরকে আবার কয়েকটা ভাগে ভাগ করি। এখানে কেউ আছেন যে স্থায়ীভাবে চরে বসবাস করেন। চরেরও কিন্তু নেচার আছে। একটা হচ্ছে যে স্থায়ী চর, কিছু হচ্ছে অস্থায়ী চর। অস্থায়ী চরগুলো হচ্ছে বছরে কয়েক মাস পানির নিচে ডুবে থাকে, আবার কয়েক মাস পানির উপরে ভেসে ওঠে। তো যে কয় মাস পানির উপরে ভেসে ওঠে তখন কিন্তু তারা সেখানে কৃষি কাজ করে। বর্ষার মৌসুমটিতে তারা পারেন না, কৃষি কাজ করতে পারেন না, তখন তারা অন্যত্র চলে যান আর কি এইখান থেকে। আর যেগুলো পার্মানেন্ট চর বা স্থায়ী চর, সেখানে কিন্তু স্থায়ী বসতিও আছে এবং সেখানে তারা কৃষি কাজ করে থাকেন। তো এই চরের মানুষ কিছু হচ্ছে কৃষিজীবী, কিছু হচ্ছে লেবার। ওনারা কিন্তু শ্রম দিতে মূলত চরের বাইরে চলে যান। চরে শ্রম দেওয়ার জায়গা কম, এর জন্য শ্রম দেওয়ার জন্য মেইনল্যান্ডে ওনারা আসেন, শহরে, উপজেলায় অথবা ঢাকা বা অন্যান্য বড় শহরে ওনারা চলে যান। রিক্সা চালানো বা অন্যান্য জায়গায় গিয়ে কৃষিকাজে কৃষি শ্রমিক হিসাবে কাজ করা, ব্রিকফিল্ডে কাজ করা, ওখানকার মেয়েরা গার্মেন্টসে আসেন কাজ করতে, এরকমভাবে। তো যদি আমরা চরের প্রোডাক্টিভিটি নিয়ে চিন্তা করি, তাহলেও কিন্তু চরে যখন সেখানে ভূমি গঠন প্রক্রিয়া হয়ে যায় তখন কিন্তু ফসল খুব ভালো হয়।
এবং সেখানে অত সার বীজ মানে বীজ টিস এগুলো সেভাবে দিতেও হয় না, বিকজ সেখানে পলি এবং জৈব উপাদান যখন যুক্ত হয় তখন কিন্তু সেখানকার ফসলের পরিমাণ খুব ভালো হয়, যদি না প্রাকৃতিক দুর্যোগে সেটা নষ্ট হয়, আদারওয়াইজ সেখানে কিন্তু ফসল খুব ভালো হয়। ফলে সেখানকার মানুষ একটা ভালো উৎপাদন সেখান থেকে নিতে পারে। মানুষ বলে থাকে এরকম যে চরের কামাই আর চুরির কামাই একই রকম, মানে চোর যেরকম ভাবে যে একদিনে সে ধনী হয়ে যাবে, চরের মানুষ ভাবে যে বছর ফসল হবে 1 বছরের ফসল দিয়ে সে 3 বছর চলতে পারবে, এরকম তার ফসল হয় যদি হয়। এই হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে আমি ফসলের দিক থেকে বললাম। ঠিক তেমনি ভাবে যদি বলি যে আমাদের সারা দেশে কিন্তু গবাদি পশুর জন্য আমরা যে বলি গ্রেজিং ল্যান্ড, সেটা কিন্তু ব্যাপকভাবে কমে যাচ্ছে বা কমে গেছে। সেখানে চর একটা বিশাল ভূমিকা রাখছে, সেখানে কিন্তু পশুরা এরকম চড়ে বেড়ায়, চড়ে বেড়ানোর সুযোগ আছে। আমি দেখেছি পাবনা, গাইবান্ধা বা বিভিন্ন এলাকার চরগুলোতে কিন্তু প্রচুর গরু, মহিষ, ভেড়া, ছাগল এরা পালছেন এবং চড়ে বেড়াচ্ছে। বিশেষত পাবনা এলাকাতে কোরবানি ঈদের আগে ওনারা যেটা করে থাকেন, বিফ ফ্যাটেনিং এর কাজটা বেশি করে থাকেন। আমরা ঢাকা শহরে যে কোরবানির সময় যে সমস্ত গরুগুলো আসে, বাংলাদেশের গরু, এর বেশিরভাগ অংশ কিন্তু পাবনা অঞ্চল থেকে আসে এবং এই চরগুলো থেকে আসে। চরের দরিদ্র মহিলারা এই গরুগুলো পেলে থাকেন, ঈদের সময় সাপ্লাই দেন। পাশাপাশি ওখানে বেঙ্গল মিটের ফ্যাক্টরি আছে, প্রসেসিং প্ল্যান্ট আছে, ওখানেও কিন্তু তারা হিউজ পরিমাণে গরু, ছাগল। আপনি একটু আগে কথার প্রসঙ্গে বলছিলেন যে একটি সময় লাগে, যে সময়ের মধ্যে চরের মাটিটি উর্বর হতে হয় বিশেষ করে কৃষি জমির জন্য, সেটি আসলে কত সময় লাগতে পারে এবং এর পেছনেও কি আসলে কোনো রকমের কোনো প্রস্তুতি রয়েছে কিনা এই মাটিটি তৈরি করার পেছনে কৃষি জমির উপযুক্ত করতে? সাধারণভাবে আমাদের বন বিভাগ যেভাবে চর তৈরি করে থাকেন, তারা 10 থেকে 15 বছর সময় নিয়ে থাকেন একটা চরকে বসবাসের উপযোগী করার জন্য। বিশেষত আমাদের দক্ষিণ অঞ্চলের চরগুলোর জন্য। সেখানে যখন একটা চর জেগে উঠতে শুরু করে, এগুলো দেখা যায় যে জোয়ারের সময় ডুবে যাচ্ছে, আবার ভাটার সময় ভেসে উঠছে, এরকম চরে ওনারা প্রথম উড়ি ঘাস এর বীজ লাগান। সেখান থেকে এই ঘাসগুলো হয় এবং সেই ঘাসগুলো কিন্তু জমিটাকে ধরে রাখার চেষ্টা করে। এভাবে তারা কয়েক বছর এই ঘাসগুলো লাগান, তারপর সেখানে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি করেন এবং ম্যানগ্রোভও কিন্তু জমিটাকে ধরে রাখে এবং আস্তে আস্তে জমি উঁচু হতে থাকে। তারপর এরকম যখন মোটামুটি জমিটা পার্মানেন্ট হয়ে যায় বা চরটা পার্মানেন্টের মতো হয়ে যায়, তখন সেখানে বসতি স্থাপনের দেন আর কি, সুযোগ করে দেন। কিন্তু আমাদের উত্তর অংশের চরগুলোতে ব্যবস্থাটা সেরকম না। এখানে কিন্তু প্রাকৃতিক নিয়মে আস্তে আস্তে যে চরগুলো জেগে ওঠে, এখানেও কিন্তু লোকজন প্রথমে গিয়ে উড়ি ঘাস বা এগুলো ঘাস জাতীয় জিনিস লাগায়, তারপর আস্তে আস্তে সেখানে অন্যান্য ফল ফলাদি করে থাকে। আমরা এই ফসলের প্রসঙ্গে একটু আসতে চাইবো, বিশেষ করে খাদ্যশস্য, কি ধরনের খাদ্যশস্য এই চরাঞ্চলে মানুষ তারা উৎপাদন করতে পারেন এবং তাদের খাদ্যের চাহিদা বা কিভাবে এখান থেকে মেটানো সম্ভব হয়। একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে ফিরে এসে এই বিষয়ে আর কথা বলবো। আমাদের সঙ্গেই থাকবেন আপনারা দর্শক। দর্শক, আবারও আমন্ত্রণ প্রাসঙ্গিকে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের চর নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় আজ রয়েছেন প্রফেসর ডক্টর এম আব্দুল করিম, শিক্ষক ও গবেষক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন শ্যামলকান্তি বর্মন, পরামর্শক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। যে প্রসঙ্গটিতে ছিলাম বিরতির আগে, ডক্টর করিম, সেইখান থেকে যদি জিজ্ঞেস করি আপনাকে, বাংলাদেশের চর অঞ্চলগুলোতে যে শস্য উৎপাদন করা হয়, বিশেষ করে কোন কোন মৌসুমে কি কি ধরনের শস্য ফলানো হয় এখানে? আসলে হয়েছে কি, ওই চরের মাটির ভেরিয়েশন খুব বেশি। আমরা এই কুড়িগ্রামের বিস্তীর্ণ চরে কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে একই জমিতে ইভেন 1 মিটার দূরত্বের মধ্যেই কোথাও স্যান্ড বেশি, কোথাও স্যান্ড কম, এরকম। এটা কারণ হয়েছে কি, প্রতি বছরই যখন এই যে বাংলাদেশের চর প্রায় 90% চরই, ইভেন মোর, ওই বন্যায় ডুবে যায়। এই ডুবে যাওয়ার ফলে হয়েছে কি, প্রতি বছরই ওই উজান থেকে প্রচুর পরিমাণে আপনার পলি চলে আসে। এখন এই পলি অনেক সময় দেখবেন যে নদীদের মধ্যে কিন্তু ওই যে ঘূর্ণিপাক খায়। চরের মধ্যে যখন ঘূর্ণিপাক খায়, এই ঘূর্ণিতে ওই বালু যেটা সেটা আগে সেটেল করে, তারপরে যেটা ওই যে সিল সেটা পরে সেটেল করে। এই জন্য কোথাও কোথাও দেখা যাচ্ছে যে বালির স্তূপ পড়ে যায়, কোথাও কোথাও আবার মানে ওই কম বালু। এখন এতে হয় কি, ওই ভেরিয়েশন খুব বেশি, এই সমতল ভূমির মতো না। এখন এই যে মানে জমির ল্যান্ড টাইপ বা মাটির কোয়ালিটি, এটার উপর নির্ভর করে যে কি ফসল হবে।
তো চরে কিন্তু আমরা ওই চরের মাটি আমরা বিশেষ করে এই কুড়িগ্রামের চর যেখানে বালুর পরিমাণ বেশি, এখানকার মাটি আমরা পরীক্ষা করে দেখেছি, মাটি কিন্তু খুব খারাপ না। একটা সুবিধা কি দেখা যায় যে এই যেটা উনি বলতেছিলেন যে দীর্ঘদিন ওখানে এই গাছ জন্মানোর পরে এই গাছের থেকে যে বায়োমাস সেটা ওখানে পচে আস্তে 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 মাটির গুণাগুণ বৃদ্ধি পায়, বায়োমাস মাটির মধ্যে জমে যায়। এতে হয়েছে কি মাটির মধ্যে খাদ্য উপাদান, এটা চর যত পুরানো হবে তত খাদ্য উপাদানের পরিমাণ সেখানে বাড়তে থাকবে, এবং চর যত পুরানো হবে তত সেখানের ফসলের বিচিত্রতা, বিভিন্ন রকমের ফসলের সেখানে চাষ করা সম্ভব হবে। আর চর যত নূতন হবে সেখানে ফসলের ওই বিচিত্রতা বা মানে ফসলের ভেরিয়েশন সেখানে কিন্তু কম থাকবে। এখন আমরা এই খুবই সম্প্রতি গত মাসে আমরা এই তিস্তা এলাকা ভ্রমণ করতে গেছিলাম এবং কুড়িগ্রামের অঞ্চলে। এখন তিস্তার সেই ধুধু বালি, কারণ তিস্তা তো এখন ওই যে পানির প্রবাহ কমে গেছে, সেই বালির মধ্যেও কিন্তু কৃষক এই যে ভুট্টা বা গম এরকম চাষ করছে। এবং আমরা ওই তিস্তার ডালিয়া পয়েন্টে মানে ব্রিজ ওই যেটা মানে কি বলে এটাকে যেটা ওই যে আমাদের তিস্তা ব্যারেজ, ব্যারেজ, এই ব্যারেজের ওখানে আমরা গিয়েছিলাম। ওখান থেকে এক কিলোমিটার পূর্ব দিকে নদীর মধ্যে একটা জায়গায় দেখলাম যে একটা জমিতে কৃষক 4টা ফসল একই সাথে গ্রো করছে। 4টা কি, সে পেঁয়াজ দিয়েছে, সে ধনিয়া দিয়েছে, সে তিসি দিয়েছে এবং সে কালিজিরা দিয়েছে। এখন এর মধ্যে ধনিয়া আগে তুলে ফেলবে, তারপরে হয়তো কালিজিরা তুলে ফেলবে, তারপরে তিসি তুলে ফেলবে, পেঁয়াজ তুলে ফেলবে, এরকম। এখন ওই আরেকটা অ্যাডভান্টেজ হলো ওখানে যে পানির স্তর খুব বেশি নিচে না। ওই আমি যে জায়গার কথা বললাম তিস্তার, ওখান থেকে মাত্র 30 ফিট মাটির নিচে গেলে আপনি মানে কৃষকরা বোরিং করে পানি উঠাইতে পারতেছে। এখন কিন্তু ওখানে যেহেতু বালু বেশি, সেখানে ফসলের কিন্তু এরকম খুব বেশি হয় না। কিন্তু আমরা আবার এই কিছুদিন আগে আমরা শরীয়তপুরের ভেদরগঞ্জ ওখানে আমরা ভিজিট করলাম। ওখানে ভেদরগঞ্জে আমরা 3টা ইউনিয়ন আমরা ভিজিট করেছি। 3টা ইউনিয়নে আমরা জিজ্ঞাসা করলাম আপনাদের প্রধান ফসল কি। এক জায়গার কৃষকরা বললো যে আমাদের প্রধান ফসল মরিচ। আরেক জায়গার কৃষকরা বললো যে আমাদের প্রধান ফসল হলো পাট। আরেক জায়গার কৃষকরা তারা বললো যে আমাদের প্রধান ফসল হলো ধান। এই যে ভেরিয়েশন। তারপরে ওখানে ওই যে আমি আগেই বলেছি যে মাটির ভেরিয়েশন, শরীয়তপুরে ওই এলাকার মাটি আবার বেলে দোআঁশ টাইপের মাটি, মানে বিভিন্ন ফসলের প্রায় সব রকম ফসলের জন্য উৎকৃষ্ট মাটি। তো সেখানে আপনি ওই যে কালিজিরা, সেখানে আপনি ধরেন ধনিয়া, সেখানে মরিচ, আলু, মানে এমন কোনো ফসল নাই যে সেখানে হচ্ছে না। সুতরাং চরের কি ধরনের ফসল হবে সেটা নির্ভর করে চরের বয়স কেমন, চরের মাটি কেমন, তার উপর নির্ভর করে। এখন মনে করেন কুড়িগ্রামের চর, কুড়িগ্রামের যে চর পুরানো, সেখানকার মাটির সে মাটিটা আস্তে 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 সেটা কৃষির উপযোগী হয়েছে, সেখানে মাটির খাদ্য উপাদান বেড়ে গেছে, প্লাস মাটি সে বালুর ভাবটা কমে সেটা বেলে দোআঁশ হয়ে গেছে। সেই চরের মধ্যে আমরা দেখেছি বাদাম করতেছে, আলু করতেছে, গমের বাম্পার ফলন হয়েছে, ভুট্টা করছে, তারপরে আমাদের মুগ ডাল করছে, ধান করেছে বর্ষাকালে। সুতরাং চর কিন্তু এটা মানে এই জমি না। অনেক সময় ভাবে যে চরে বোধ হয় ফসল কম হয়, তা না। কিন্তু এটা নির্ভর করবে চরে মাটির প্রকার কেমন। তার মানে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশের অর্থনীতিতে চর হচ্ছে এক ধরনের হিডেন ডায়মন্ডের মতো, এবং সেখান থেকে এই যে অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হচ্ছি। আমি আবারও আসবো আপনার কাছে, শ্যামলকান্তি বর্মন, যদি বলেন বাংলাদেশের সরকারি এবং বেসরকারি পর্যায়ে চরের মানুষের জীবন মান কিংবা এই যে কৃষি জমির কথা যেটি আলোচনা করছিলেন ডক্টর করিম, সেগুলোর উন্নয়নের জন্য কি কি ধরনের প্রকল্প এই মুহূর্তে রয়েছে? তাহলে আমাকে একটু ইতিহাসটা দেখতে হয় কি, যে এখানকার আসলে চরে কিভাবে কাজগুলো শুরু হয় বা কি। আপনি যদি বলি যে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে চর অঞ্চলগুলোতে বেশি খুব দরিদ্র মানুষ বসবাস করতো তো, এবং সেখানে অনেক ধরনের ডিজাস্টারও ছিল, বন্যা, নদী ভাঙা, প্রচন্ড ঠান্ডা,
এরকম কারণে তখন সরকারি বেসরকারি পর্যায়ে মূলত রিলিফ অ্যাক্টিভিটিগুলো বেশি হতো। এবং উত্তরবঙ্গের চরগুলোতে মূলত RDRS নামে একটা NGO, তারা প্রচুর কাজ করতেন তখন, মূলত রিলিফ অ্যাক্টিভিটি। সেই অর্থে চরগুলোতে খুব মানে বেশিভাবে আর কি কৃষিকাজ বা মানে উন্নয়নমূলক এই জাতীয় কাজগুলো খুব কম ছিল। পরবর্তীতে সরকারি পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে ডেমনস্ট্রেশন, যেটা এগ্রিকালচার DAE থেকে যে ডেমনস্ট্রেশনের কাজগুলো করে থাকেন, কিছু কিছু ডেমনস্ট্রেশনের কাজ ওখানে ছিল। আর যদি আমি কম্প্রিহেন্সিভ প্রোগ্রামের কথা বলি তাহলে আসলে বলতে হবে যে 2000 সালের দিকে বা তার সামান্য আগে পরে থেকে 95-96 এরকম সময়ের দিক থেকে ব্যাপক ভিত্তিতে মূলত বাংলাদেশের উত্তরাঞ্চলের চরগুলোর জন্য ব্যাপক ভিত্তিতে কিছু প্রোগ্রাম আসে। যেমন হচ্ছে তখন কাজ শুরু করে হচ্ছে RDRS কাজ করতো, অক্সফাম কাজ করতো, তারপর 2000-এর পরে এসে হচ্ছে CLP, বাংলাদেশ সরকারের একটা খুব বড় প্রকল্প, চর জীবিকায়ন বা চর লাইভলিহুড প্রোগ্রাম। এটা DFID এবং অসইডের অর্থায়নে হয়ে থাকে। LGRD মিনিস্ট্রি এই প্রকল্পটা করছে, এটার এখন সেকেন্ড ফেজ চলছে। এটা কিন্তু খুবই বিশাল ধরনের একটা প্রোগ্রাম মূলত উত্তরবঙ্গের চরগুলোর জন্য। সেখানে কিন্তু ওনারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকেন। একটা হচ্ছে যে কৃষি, পাশাপাশি মানুষের আমরা বলি ক্যাপাসিটি বিল্ডিং, দক্ষতা উন্নয়ন বা এগুলোর জন্য কাজ করে থাকেন। সেই সাথে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজগুলো করে থাকেন। চরের ভেতর রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো তৈরি করা, বাজারঘাটের উন্নয়ন করা, সেগুলোর কাজ করেন। ওনারা হেলথ সাপোর্ট দিয়ে থাকেন, এডুকেশনের জন্য কাজ করেন। তারপর যেমন হচ্ছে বাড়ির যে বেসমেন্টটা সেটাকে উঁচু করে দেন, যাতে বন্যার সময় বাড়িতে পানি না ঢুকে, তার জন্য সেগুলো উঁচু করে দেয়া। এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে। এটা হচ্ছে CLP-র কথা বললাম। পাশাপাশি কিছু বেসরকারি পর্যায়েও কিন্তু চর নিয়ে অনেক কাজ হয়। যেমন চর নিয়ে বেসরকারি পর্যায়ে খুব বড় একটা কাজ হচ্ছে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বলে একটা NGO আছে, ইন্টারন্যাশনাল NGO। তাদের একটা প্রকল্প ছিল নদী ও জীবন। এই প্রকল্পটি সোললি চর নিয়েই কাজ করতো, উত্তরবঙ্গের চর নিয়ে কাজ করতো। প্রায় 84টা চর নিয়ে তারা কাজ করতেন। ওনারা কিন্তু এই লাইভলিহুড প্রোগ্রামে কাজ করতেন এবং সেখানে এগ্রিকালচার চরের যে মানুষরা রয়েছেন, আপনি যেটি বলছিলেন যে প্রায় 60 লাখ মানুষ এই চরে বসবাস করছেন এখন, তাদের কর্মসংস্থানের জন্য, তারা তো কৃষিকাজ প্রধান সেটি আপনি বলেছিলেন, কিন্তু এছাড়াও তাদের কর্মসংস্থানের জন্য আর কি কোনো প্রকল্প বা কোনো ধরনের পদ্ধতি, কর্মপরিকল্পনা রয়েছে? হ্যাঁ, সেখানে যেটা বলছিলাম যে কৃষি একটা মানে মূল জিনিস, এর পাশাপাশি তারা অকৃষি খাতেও কিন্তু বিভিন্ন রকম প্রশিক্ষণ, ঋণ সহায়তা এগুলো দিয়ে থাকেন। হ্যাঁ, যেমন মনে করেন যে ওইখানকার যে সমস্ত মহিলারা আছেন তাদেরকে বিভিন্ন রকম ক্ষুদ্র কুটির শিল্পের জন্য প্রশিক্ষণ দেয়া, ঋণ দেয়া, বাজার ধরে দেয়া, সেরকম কাজগুলো করে থাকেন। আবার ইদানিং আমাদের কিছু কিছু বুটিক শপগুলো বা হাউসগুলো আছেন, ওনারা কিন্তু এই চরের মেয়েদের দিয়ে কিন্তু বিভিন্ন রকমের কারচুপি বা বিভিন্ন শাড়ি টাড়ি বা বিভিন্ন কাজগুলো করে আনছেন। ফলে একভাবে তাদের ইনভলভমেন্ট হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের গার্মেন্টস সেক্টরে কিন্তু একটা বড় অংশ নারীরা আসেন কিন্তু চর থেকে। যেহেতু চরে কর্মসংস্থানের সুযোগ নাই, ফলে সেখান থেকে কিন্তু তারা শহরে চলে আসেন কাজের সন্ধানে। আর কিছু মানুষ চলে আসেন রিক্সা চালানো বা অন্যান্য কাজের জন্য চলে আসেন। তবে আমি যদি বলি যে আসলে চরে এখন পর্যন্ত সনাতন পদ্ধতিরই কিন্তু চাষাবাদ বা উন্নয়ন প্রক্রিয়া যেটাই বলি সনাতন পদ্ধতিতেই চলছে। এখানে কিন্তু সেই অর্থে যে একটু মডার্ন টেকনোলজি নিয়ে যাওয়া বা এই সমস্ত জিনিস নিয়ে যাওয়া, সেগুলো কিন্তু আসলে নিয়ে যাওয়া হয়নি। এর একটা প্রধান ব্যারিয়ার হচ্ছে চরগুলো ভেঙে যায়। আচ্ছা, চরগুলো যে এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, আপনি নিশ্চিত না যেটা পরের বছর বা 2 বছর পর টিকে থাকবে কিনা। যেমন একটা স্কুল হবে, এটা টিকে থাকবে কি থাকবে না সেটার আপনি গ্যারান্টি দিতে পারেন না। বাংলাদেশের কিন্তু এরকম অন্তত বেশ কয়েকটা উপজেলা পরিষদ নদীগর্ভে চলে গেছে। এই চর এলাকার উপজেলা পরিষদ একেবারে নদীগর্ভে চলে গেছে, এরকম ঘটনাও আছে। ফলে কেউ আসলে এখানে ইনভেস্ট করতে চায় না, এটা একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে যে ইলেকট্রিসিটি নাই, কমিউনিকেশনের অবস্থা ভালো না। চরে একটা জিনিস উৎপাদন করলে সেটা কিন্তু দূরবর্তী বাজারে নিয়ে যাওয়া যায় না যোগাযোগ ব্যবস্থার কারণে। মনে করেন যে একজন মহিলা হয়তো উনি গরু পালেন, গাভী পালেন, তার গাভী প্রতিদিন হয়তো 1.5 থেকে 2 লিটার দুধ দিচ্ছে। সেই দুধটা নদীর আরেক পারে এসে বিক্রি করা তার পক্ষে আসলে সম্ভব না, কারণ কয়েক কিলোমিটার পথ তাকে পাড়ি দিতে হবে, নদী পাড়ি দিতে হবে। ফলে খুব সাবস্টেন্স লেভেলের ইকোনমি এখানে সম্ভাবনার জায়গা অনেক তৈরি হচ্ছে, সম্ভাবনার জায়গা আছে। কিছু এই যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বের হয়ে আসার কিংবা সমাধানের জন্য, যেটি আপনারা দুজনেই বললেন যে উৎপাদনের জায়গা থেকে চর অনেক বেশি গুরুত্ব রাখছে আমাদের অর্থনীতিতে, কিন্তু ছোট ছোট যে সমস্যাগুলো এখন তৈরি হচ্ছে সেখান থেকে উত্তরণের জন্য আপনাদের পরামর্শগুলো কি হতে পারে? আর একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে ফিরে এসে সেটি জানবো। দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন আপনারা। দর্শক,
দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। আমরা চর নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায় প্রফেসর ডক্টর আব্দুল করিম এবং রয়েছেন শ্যামল কান্তি বর্মন। বিরতির আগে যে প্রসঙ্গে ছিলাম সেটি নিয়ে আলোচনা করব। তার আগে ডক্টর করিম যদি আমাদেরকে বলেন যে সার্বিকভাবে চর আমাদের কৃষিতে এবং অর্থনীতিতে কি ধরনের ভূমিকা রাখতে পারে এবং আমাদের এখন কি বা করণীয় রয়েছে চর নিয়ে। আমি একটা কথা বলি, এই 1988 সালের পর থেকে, মানে যেটা বাংলাদেশের বলা হয় যে সর্ববৃহৎ বন্যা এবং দীর্ঘস্থায়ী বন্যা, 88, 98, হ্যাঁ 98, এরকম অনেকগুলো বন্যা কিন্তু আমাদের হয়েছে এবং প্রতিটা বন্যাই আমাদের জন্য ব্লেসিং ছিল। যে চরে আগে কিছুই হতো না, যেটা আমি এক্সাম্পল দিয়েছি যে এই যে শরীয়তপুর, ভেদরগঞ্জ কিংবা কুষ্টিয়ার ওদিকের যে চর বা সারা বাংলাদেশে তো আমি বললাম যে চর, এই বন্যায় মানে বিশাল পলি এনে আমাদের চরের যে অরিজিনাল যে মাটির স্ট্রাকচার সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে আমি আমার গ্রামের বাড়িতেই আমি দেখেছি বা আমার অভিজ্ঞতা আমি যেখানে যেখানে দেখেছি, আগে আমরা যখন বর্ষাকালে যেতাম কাদা মাটির জন্য আমাদের ওই স্যান্ডেল পরে হাঁটতে পারতাম না। এখন কিন্তু সেখানে ওই এই বৃষ্টি হল একটু পরেই সেখানে খালি পায়ে হেঁটে গেলেও কোনো সমস্যা হয় না। এটা কারণ হয়েছে কি, এই বন্যা এত পলি আমাদের আসে যেটা আমাদের মাটির গুণাগুণ চেঞ্জ করে দিয়েছে। এখন এই মাটির আমরা যদি এই 1 মিটার 2 মিটার নিচে যাই, সেখানে দেখা যায় যে ক্লে টাইপের সয়েল বেশি, কাদা, আর উপরে কিন্তু লুমি বা স্যান্ডি লুম এই ধরনের সয়েল। এখন হয়েছে কি, এর ফলে হয়েছে কি আমাদের এই যে এখন একটা জিনিস বলে যে আলুর এত উৎপাদন বাড়তেছে, ভুট্টার উৎপাদন বাড়তেছে, দক্ষিণাঞ্চলে আমাদের গমের উৎপাদন বাড়তেছে। এর একটা প্রধান কারণই তো হলো যে আমাদের মাটি চেঞ্জ হয়ে গেছে, মাটির উপরিভাগ চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে স্যান্ডিলিউম হওয়ার জন্য আমাদের প্রচুর পরিমাণে আলু হচ্ছে। এখন প্রায় 90 লক্ষ টন থেকে 1 কোটি টন আমাদের আলু উৎপাদন হয়। ভুট্টার ফলনও প্রায় আমাদের 2.5 মিলিয়ন টন, মানে 2 মিলিয়ন টনেরও বেশি আমাদের হচ্ছে। গমের ফলনও আমাদের প্রায় 1.5 মিলিয়ন টন আমাদের হচ্ছে। এবং এই যে যেটা বলে আমরা কল্পনাও করি না আগে যে দক্ষিণাঞ্চলে আমরা গম উৎপাদন করব, কিন্তু আমাদের এই মাটির পরিবর্তনের জন্য এগুলো সম্ভব হচ্ছে। কিংবা বিজ্ঞানীরা ভালো ওই হিট টলারেন্ট ভ্যারাইটি ডেভেলপ করার জন্য এটা সম্ভব হয়েছে। এখন এই জন্য চর কিন্তু আগের মতো ওইরকম চিন্তা করলে হবে না যে চর মানে সেখানে ধুধুবালি, সেখানে ফসল নাই, তা না। আমি কুড়িগ্রামের ইভেন বালুর মধ্যেও দেখেছি যে কৃষকরা ওই সেচ দিয়ে যে ধরনের গম ফলাচ্ছে তারা। এটা কেন হচ্ছে? গমের হয়েছে কি, গমের যে রুট সিস্টেম আছে সেই রুট খুব দ্রুত নিচের দিকে চলে যায়। সে নিচে যে উপরে হয়তো বালি, কিন্তু নিচের মাটি তো আপনার ধরেন সেটা অনেক সেখানে মানে খাদ্য উপাদান রয়ে গেছে। আমরা একেবারে শেষের দিকে শেষ করতে হচ্ছে। আমি একটু শ্যামল কান্তি বর্মনের কাছ থেকে এটা একটা অপার সম্ভাবনা, মানে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি যে প্রসঙ্গটিতে ছিলাম, আপনি বেশ কিছু সমস্যার কথা বলছিলেন, তার মধ্যে একটি দেখি আমরা সেচ ব্যবস্থাপনা, সেটি করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি কৃষকরা ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন তাদের যে উৎপাদিত ফসল। এবং আরেকটি বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সার্বিক বিবেচনায় চরের এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য কি করণীয়? আসলে চরগুলো তো একটু বিচ্ছিন্ন, হ্যাঁ চরগুলো একটু বিচ্ছিন্ন, একটু দূরবর্তী স্থানে, এবং যার কমিউনিকেশন সিস্টেমগুলো অতটা ভালো না। এইগুলো কারণে কিন্তু ওইখানকার যে বাজার ব্যবস্থা বলি, আইন শৃঙ্খলা অবস্থা বলি, সবকিছুই কিন্তু দুর্বল। এর জন্য যেগুলো আসলে করণীয় সেটা হচ্ছে শুধু সরকার একা না, সবাই মিলেই কিছু উদ্যোগ নিতে হবে। একটা হচ্ছে যে এই বিদ্যুৎ, ওইখানে অতি দ্রুত বিদ্যুৎ নিতে হবে, অবকাঠামো উন্নয়ন করতে হবে, এবং চরগুলোতে আমরা বলি জোনিং করতে হবে। চরের সব জায়গাতে শুধু ধান করতে হবে, এই চিন্তা বাদ দিতে হবে। পাশাপাশি চরের পাশে তো পানি, চারিদিকেই তো পানি, নদী আছে, এই নদীর পানিটাকে কাজে লাগাতে হবে। মৎস্য সম্পদ উন্নয়নের ব্যাপক সম্ভাবনা, কৃষি জমি যতটুকু আছে তার থেকে অনেক বেশি জমি আছে, মানে পানি আছে। ফলে এখানে মাছ চাষের বিকল্প পদ্ধতিতে মাছ চাষটাকে বাড়াতে হবে। এটা একটা বড় উদ্যোগ নিয়ে যেতে পারে। চরগুলোতে আরো কিছু কিছু কাজ করা যেতে পারে। সেখানে হচ্ছে যেমন অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডগুলো নিয়ে যাওয়া, মানুষের কিছু দক্ষতা উন্নয়ন বাড়ানোর কাজ করা, তারপর হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা বিধান করা, এগুলো আর কি। মূলত দেখবেন যে দক্ষিণাঞ্চলের চরগুলোতে যারা আছেন
তাদের একটা বড় অংশ কিন্তু জেলে সাগরে মাছ ধরতে যান বা নদীতে মাছ ধরতে যান, ইলিশ ধরেন এই চরাঞ্চলের মানুষ, তাদের নিরাপত্তাও দিতে হবে, দক্ষতা উন্নয়নের কাজও করতে হবে, অর্থনৈতিক সাহায্য আপনাকে দিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারে শেষ করতে হচ্ছে। শ্যামল কান্তি বর্মন এবং প্রফেসর ডক্টর এম আব্দুল করিম, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের আলোচনায় এই ছিল আজকের মতো। ভালো থাকবেন সবাই।